গুড ইভিনিং। আজ আমি তোমাদের পড়াবো নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্রের সাহায্যে আমরা ফিজিক্সে কোনো একটা গতিকে বর্ণনা করতে পারি। তো বস্তুর গতি কোথা থেকে মাপ নেওয়া হবে, বস্তুর দূরত্ব কোথা থেকে নেওয়া হবে, এই সমস্ত কিছু ব্যাখ্যা করা হয় নির্দেশতন্ত্রের সাহায্যে। তো চলো দেখে নিই যে আমাদের নির্দেশতন্ত্র প্রথমে কত প্রকারের হতে পারে। তো আমরা নির্দেশতন্ত্রকে প্রধানত দুটো ভাগে ভাগ করব। প্রথম ভাগ হচ্ছে নির্দেশতন্ত্রের, সেটা হচ্ছে কার্টেজীয় নির্দেশতন্ত্র। কার্টেজীয় নির্দেশতন্ত্র। আর দ্বিতীয় ভাগটা হচ্ছে আমাদের গোলীয় নির্দেশতন্ত্র। গোলীয় নির্দেশতন্ত্র। এবার এই কার্টেজীয় এবং গোলীয় নির্দেশতন্ত্রে আমরা ঠিক কী কী পড়ব সেটাও দেখে নিই। কার্টেজীয় নির্দেশতন্ত্রে আমাদের 3 রকম নির্দেশতন্ত্র পড়তে হবে। প্রথম হলো একমাত্রিক, দ্বিতীয় দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। এই 3 রকমের নির্দেশতন্ত্র আমরা এখানে পড়ব। গোলীয় নির্দেশতন্ত্রে আমরা কেবলমাত্র পড়ব দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। ত্রিমাত্রিক হয়, কিন্তু ত্রিমাত্রিক আমাদের 11-12-এ কোথাও ব্যবহার নেই বলে ত্রিমাত্রিকটা আমি এখানে আলোচনা করব না, কেবলমাত্র দ্বিমাত্রিক আলোচনা করব। এবার দেখো, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক, এই যে 3 রকমের নির্দেশতন্ত্র রয়েছে, আমরা 3 রকমের নির্দেশতন্ত্র কেন পড়ব? এর কারণ হচ্ছে যে আমাদের গতি 3 রকম হতে পারে। একটা হচ্ছে সরল রেখায় গতি, অর্থাৎ গতি যখন কেবলমাত্র একটা সরল রেখা বরাবরই থাকবে, তার জন্য নির্দেশতন্ত্র লাগবে একমাত্রিক। দ্বিতীয় হচ্ছে কোনো বস্তুর গতি কোনো একটা তল বরাবর হতে পারে। যেমন আমরা মানুষ, মনে করো আমরা তো উড়তে পারি না, তাই আমরা সবসময় একটা তলে থাকবো। লাফাতে পারো সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিক্ষণ আমরা উড়তে পারবো না, তার জন্য এটা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র দিয়েই প্রকাশ করতে পারবো। আর ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র হচ্ছে যখন উড়তে পারা যাবে, মানে স্পেসে ঘুরে বেড়াতে পারবো, তখন ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র ব্যবহার হবে। এবার আমরা শুরু করব একমাত্রিক নির্দেশতন্ত্র দিয়ে, যে একমাত্রিক নির্দেশতন্ত্র কি। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা প্রথমে একমাত্রিক কার্টেজীয় নির্দেশতন্ত্র। তাহলে খাতা পেন বের করে টপিকের নাম লিখো, একমাত্রিক কার্টেজীয় নির্দেশতন্ত্র। একমাত্রিক কার্টেজীয় নির্দেশতন্ত্র, একে কেবলমাত্র একটা অক্ষ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমাদের নির্দেশতন্ত্রে কি হবে না, একটা অক্ষ নিলাম, যে অক্ষরের নাম হচ্ছে এক্স অক্ষ। এদিকে এক্স ড্যাশ, এদিকে এক্স, আর মাঝখানে থাকবে এখানে মূল বিন্দু বা অরিজিন। এই যে মূল বিন্দু, যে কোনো বস্তুর দূরত্ব বা সরণ সবসময় মাপা হবে এই মূল বিন্দু থেকে। এবার মনে করো এখানে একজন থাকবে মূল বিন্দুতে। যে কোনো বস্তুর গতি বা স্থিতি বা যে কোনো প্রকার যে কিছু আমরা ক্যালকুলেট করব, যেমন বস্তুর সরণ, ত্বরণ, বস্তুর দূরত্ব, বস্তুর অবস্থান, সমস্ত কিছু যে পরিমাপ করা হবে সেটা করবে এই যে বসে আছে এই ব্যক্তি। এই ব্যক্তির হাতে আবার একটা কি থাকবে, ঘড়ি থাকবে। যে ঘড়িটা দিয়ে সে আবার কি করতে পারবে না, সময় মাপতে পারবে। কেন ঘড়ি লাগবে, কেন এখানে না, নির্দেশতন্ত্রের নিয়মই হচ্ছে বা নির্দেশতন্ত্রের সংজ্ঞাই হচ্ছে যে নির্দেশতন্ত্র এমন একটা জিনিস যেখান থেকে আমরা কোনো বস্তুর দূরত্ব, বেগ, এই সমস্ত কিছু মাপতে পারি। এবার ধরো কোনো একটা বস্তুর বেগ মাপতে হবে, তো বেগ মাপার জন্য নির্দেশতন্ত্রে কী কী থাকতে হবে? বেগ মাপার জন্য প্রথমত স্কেল থাকতে হবে, যেটা দিয়ে আমরা দূরত্ব মাপতে পারবো বা সরণ মাপতে পারবো। আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে একটা ঘড়ি, যে ঘড়ি দিয়ে আমরা সময় মাপতে পারবো। এরপর সরণকে সময় দিয়ে ভাগ করলে পাবো গতিবেগ, বা দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে পারলে পাবো আমরা দ্রুতি। ধরো কোনো একটা গাড়ি আছে বা কেউ একজন দৌড়ছে, তো এখানে একজন দৌড়ছে, তো যখন এখানে এ দৌড়ছে এর গতিবেগ মাপতে হবে। তো ধরো প্রথমে এর অবস্থান পেলাম আমি, যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব 5 মিটার। তখন সময় মাপা হলো, যে সময়টা শুরু হলো 0000 দিয়ে। এরপর যখন সময়টা 00,10 তখন দেখা গেল যে এই ব্যক্তি দৌড়তে দৌড়তে এই বিন্দুতে পৌঁছে গেছে। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে এই ব্যক্তিটির সরণ কত হলো, 10 মিটার থেকে 5 মিটার বাদ দেবো। তার মানে এখানে সরণ যেটা পেলাম সেই সরণ হবে
10 মিটার বিযুক্ত 5 মিটার সমান 5 মিটার। ঘড়ি টাইম দেখাচ্ছে যে ও এখানে শুরু করেছে 0000 মানে 0 মিনিট 0 সেকেন্ড থেকে শুরু করে 0 মিনিট 10 সেকেন্ড হয়েছে, অর্থাৎ এখানে যে পরিমাণ সময় অতিবাহিত হয়েছে সেই সময় হচ্ছে 10 সেকেন্ড। অর্থাৎ এখানে ব্যক্তির গতিবেগ সমান হবে 5 মিটার ভাজিত 10 সেকেন্ড সমান 0.5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার একমাত্রিক নির্দেশতন্ত্রে এক্স অক্ষ, স্কেল এবং সময়ের ব্যবহার। এবার আসবো আমরা দ্বিমাত্রিক কার্টেজীয় নির্দেশতন্ত্রে। তো একমাত্রিকের জায়গায় এখানে লিখে দেবো দ্বিমাত্রিক। তোমরা পেন দিয়ে লিখছো যেহেতু পেজের পরে লিখো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রকে আমরা কিভাবে প্রকাশ করি? দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র বলতে এতক্ষণ যে লোকটা কেবলমাত্র সরল রেখা বরাবরই যেতে হতো, এবার কি হবে, লোকটা শুধু সরল রেখা বরাবর নয়, এদিকে 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 যেদিকে খুশি যেতে পারে। তো যখন ব্যক্তি যেদিকে খুশি যেতে পারে, আমি কি করব, এই বোর্ডটাতে দুটো অক্ষ নিয়ে নেব। একটা অক্ষকে বলা হবে ওয়াই অক্ষ, আরেকটা অক্ষকে বলা হবে এক্স অক্ষ। এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াইয়ের ঋণাত্মক ভ্যালু, এটা হচ্ছে ধনাত্মক ভ্যালু। এক্স ধনাত্মক ভ্যালু, এক্স ড্যাশ ঋণাত্মক ভ্যালু। তাহলে এখানে এক্সের মান ধনাত্মক, ওয়াইয়ের মান ধনাত্মক। এখানে এক্স ঋণাত্মক, ওয়াই ধনাত্মক, এখানে দুটোই ঋণাত্মক। এখানে এক্স ধনাত্মক আর ওয়াই ঋণাত্মক। এবার ধরো কোনো একটা বস্তু এইখানে আছে, এই বিন্দুতে, বা ধরো কোনো একটা বস্তু এই বিন্দুতে আছে। এবার প্রশ্ন হচ্ছে এই বিন্দুটার অবস্থান আমরা কিভাবে নিশ্চিতভাবে একটা মান বলতে পারি? নিয়ম হচ্ছে যে এই যে বস্তুটির অবস্থান দেখা যাচ্ছে, এখান থেকে এক্স অক্ষের ওপর একটা লম্ব আঁকতে হবে, আরেকটা লম্ব আমি আঁকবো ওয়াই অক্ষের ওপর। এবার দেখতে হবে এই লম্বটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে। তো ধরে নিই এটা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওয়াই অক্ষে এটা 1, এটা 2, এটা 3, 3 2 1, এরপর 4 আছে, 5 আছে, এরকম আছে। এবারে এই বস্তুটার অবস্থান কি হবে না, এখানে দেখতে পাচ্ছি যে বস্তুটার এই বিন্দুতে এক্সের মান হচ্ছে 5 আর এই বিন্দুতে ওয়াইয়ের মান হচ্ছে 3। তখন এই বিন্দুটিকে সূচিত করা হয় এক্সের মান কমা ওয়াইয়ের মান দিয়ে। ফিজিক্সে যেহেতু ইউনিট ব্যবহার করা হয়, ধরো এক্সের ইউনিট হচ্ছে মিটার, এদিকে ওয়াইয়ের ইউনিট হচ্ছে মিটার, তাহলে কিন্তু এখানে লিখতে হবে 5 মিটার কমা 3 মিটার। এটি হচ্ছে এখানে বস্তুর অবস্থান। তা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে বস্তুর অবস্থানকে এইভাবে নির্ণয় করতে হয়। যদি বলা হয় যে আচ্ছা এই যে আমার মূল বিন্দুতে আছে, মূল বিন্দুতে কে আছে, মূল বিন্দুতে আছে আমার যে সব কিছু দেখছে অবজারভার। এই যে মূল বিন্দুতে অবজারভার আছে, এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? তো মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে কত না, এখান থেকে সোজা লাইনটা, এটা হচ্ছে মূল বিন্দু থেকে ওই লোকটার দূরত্ব। এই দূরত্বটা কত হবে না, এই দূরত্বটা যদি আমি এখানে আর বলি, তাহলে দেখো এই দূরত্বটা হচ্ছে 5, এই দূরত্বটা হচ্ছে 3। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে বলতে পারি আর সমান হবে রুট কি পিথাগোরাসের উপপাদ্য, 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এককটা বাইরে লিখছি মিটার। তা 5 5 25, 3 3 9, 25 আর 9 কত হয় 3 4। এবার রুট 3 4 ভ্যালু, 3 4 তো রুট করা যায় না, তো কি 5-এর থেকে একটু বেশি হবে, 5 আর 6-এর মাঝে। যাই হোক এর মানটা আমরা পাবো, সেটা হচ্ছে বস্তু থেকে দূরত্ব। এবার মনে করো এই বস্তুটা এখান থেকে অন্য কোথাও পালিয়ে গেল। এবার যদি এই বস্তুটা এই বিন্দু থেকে সরে এই বিন্দুতে চলে আসে, ধরো এখানে চলে এলো, বস্তুটা এখান থেকে এখানে চলে এলো। এবার দেখতে হবে যে বস্তুটার এখান থেকে আবার লম্ব আঁকতে হবে। তো আমি আবার একটা এখানে লম্ব আঁকবো। এবার লম্বটা ছেদ করছে 4 আর এখানে এখানে 3ই আছে। এবার তাহলে এখান থেকে বস্তুটার দূরত্ব পাল্টে গিয়ে এটা হয়ে গেল। এবার ভ্যালু কত হবে, এই যে এবার কালো আর, এই কালো আর এর দূরত্ব হবে এটা 4 মানে 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, 16 আর 9 25, 25-এর রুট 5,
একক মিটার মিটার মিটার। এই হচ্ছে একটা বস্তুর অবস্থান, বস্তুর দূরত্ব কিভাবে মাপা হয়। দূরত্ব দুটো মেপে দিলাম, সময় যদি বের করতে পারি কত, তাহলে এখান থেকে বলতে পারবো যে বস্তুর কত সরেছে। এই হচ্ছে এখানে পদ্ধতি কিভাবে আমরা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে একটা বস্তুর অবস্থানকে বর্ণনা করতে পারি। এবার আসবো আমরা ত্রিমাত্রিক কার্টেজীয় নির্দেশতন্ত্রে। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র, এখানে আমাদের তিনটে মাত্রা থাকবে। তিনটে মাত্রা মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। প্রথমে লিখে নিই, হয়ে গেল কার্টেজীয় নির্দেশতন্ত্র। এবার আমরা তিনটে অক্ষ নেব। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক, ভালো কথা। এটা হচ্ছে মূল বিন্দু, ভালো জিনিস। এটা হচ্ছে ওয়াই অক্ষ, খুব ভালো। আর জেড অক্ষ এটা। এই জেড অক্ষটা কোনটা? তো তুমি যে ঘরে এখন বসে আছো সেই ঘরে যে কোনো একটা কোণার দিকে তাকাও, যে কোনো একটা কোণা। তো যে কোনো একটা কোণার দিকে যদি তাকাই তাহলে কি হবে? আমি একটা কোণায় কি পাবো না, তিনটে কোণা কিভাবে থাকে। ধরো এই হচ্ছে ঘরের একটা লাইন, এই হচ্ছে একটা লাইন, আর আরেকটা লাইন থাকবে এরকম, এই যে। এবারে তোমাদের দিক থেকে সোজা করে ধরলাম, যেভাবে এঁকেছি এখানে যদি বুঝতে হয় ব্যাপারটাকে এইভাবে বুঝতে হবে। এই যে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ। জেড অক্ষটা কিন্তু এইভাবে নেই, এইভাবে নয়, জেড অক্ষটা আছে এইভাবে সামনের দিকে। তা এক্স ওয়াই জেড, এই তিনটে অক্ষর মধ্যে কোণ কত? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তার মানে একটা ঘরের কোণা থেকে যে এই দিকে একটা লাইন, এই দিকে একটা লাইন, আর ওপর দিকে একটা লাইন, ওপর দিকটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এখানে একটা বস্তুর অবস্থান আমি একটু ড্র করে দেখাচ্ছি কীভাবে অবস্থান ড্র করতে হয়। তো অবস্থানটা বোঝার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে যে একটা বক্স আঁকি প্রথমে। তো আমি এখানে একটা ডটেড লাইন দিয়ে বক্স আঁকছি, এই একটা বক্স আঁকলাম। এই বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু। তো এটা ধরো একটা একটা এবারে সামনের অক্ষটা সামনের দিকে এগিয়ে আসবে, আমি সামনের দিকে এগিয়ে এলাম। এগিয়ে যদি এখান থেকে একটা লম্ব আঁকি, সেই লম্বটা কিন্তু এখানে এসে পড়বে, বাক্সের মতো দেখতে হবে জিনিসটা। এটা এখান থেকে এক্সের সমান্তরাল করে একটা লাইন আঁকবো এখানে, এখান থেকে এর সাথে সমান্তরাল করে একটা লাইন আঁকবো, এখান থেকে ওয়াই অক্ষের সাথে একটা লাইন আঁকবো, আর এখান থেকে এটাকে এখানে মিলিত করব। ব্যাস হয়ে গেল আমার অ্যাক্সিস বোঝার জন্য, এটা বোঝার জন্য। অ্যাক্সিস তো এই তিনটে কালো লাইন। এবার একটা বস্তু ধরো প্রথমে এক্স অক্ষ বরাবর এতটা গেল, মানে ওর অবস্থান কত হলো? এক্স। এবার যেই ও ওপর দিকে ওয়াই পরিমাণ চলে গেল, ওর অবস্থান হয়ে গেল এক্স কমা ওয়াই, মানে এটা। এরপর ও সামনের দিকে জেড পরিমাণ এখানে এলো যখন, এই যে অবস্থানটা একে এক্স কমা ওয়াই কমা জেড বলা হয়। আর এই বস্তুর অবস্থান মূল বিন্দু থেকে কত দূরে আছে? মূল বিন্দু থেকে এই বস্তুর অবস্থান হচ্ছে এটা। এটাকে যদি আমরা আর দিয়ে লিখি তাহলে আর কত হবে জানো? এখানে আর হবে, দেখো আর এর হিসাবটা করার জন্য আমি এখানে সাহায্য নেব। এখান থেকে এই বিন্দুটা কত? এই বিন্দুর অবস্থান বলা যাবে। দেখো এই বিন্দুর অবস্থান বলে দিচ্ছি। এখান থেকে লম্ব আঁকলে এটা এক্স, তাহলে এটা হচ্ছে এক্স। আর এখান থেকে লম্ব আঁকলে এটা হচ্ছে জেড অক্ষ, তাই এটা হচ্ছে জেড। তার মানে এটাকে যদি আমি বলি, ধরো পি বললাম, পি, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবারে লক্ষ্য করো একটা ব্যাপার, যে এই পি লাইনটার সাথে এই নীল রঙের যে লাইনটা দেখতে পাচ্ছ, যেটার মান আসলে এটা ওয়াই অক্ষর বরাবর আছে, তো এটা ওয়াই, এটা কিন্তু এখানে লম্ব। ঘরের যে মেঝে রয়েছে, মেঝের এক কোণা থেকে অন্য কোণা লাইন টানলাম, তাই একটা কোণ হচ্ছে মূল বিন্দু, আরেকটা কোণ কি হবে? ওয়াই অক্ষ। তো ওই কোণাকুনি লাইনের সঙ্গে ওটা লম্ব হবে, তো এটা আসলে একটা লম্ব। তার মানে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে এটা ভূমি, এটা লম্ব, আর এটা অতিভুজ। এবার অতিভুজের স্কোয়ার হবে ভূমি মানে পি স্কোয়ার প্লাস লম্ব মানে ওয়াই স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হবে পি স্কোয়ার মানে তো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার সাথে ওয়াই স্কোয়ার। তার মানে আর ইকুয়াল টু হবে একই, ওখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, এখানে এর সাথে জেড স্কোয়ার যুক্ত হবে। এটা হয়ে গেল আমার আর এর ভ্যালু। এটা হচ্ছে আমার ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এবার আসবো আমি দ্বিমাত্রিক পোলার নির্দেশতন্ত্রে, যেটা আমাদেরকে লাস্ট পড়তে হবে। আজকের ক্লাসে শুধুমাত্র আমরা নির্দেশতন্ত্রই পড়ব, তারপরে আমরা
একমাত্রিক গতি শুরু করব। তাহলে এবার যেটা পড়ব সেটা হচ্ছে দ্বিমাত্রিক গোলীয় নির্দেশ তন্ত্র। এবার গোলীয় নির্দেশতন্ত্রটা বোঝার আছে। গোলীয় নির্দেশতন্ত্র বোঝার জন্য এখানে থাকবে কি একটা বিন্দু এবং তার সাথে একটা অক্ষ। এই অক্ষটা এক্স অক্ষ, এই অক্ষটা ওয়াই অক্ষ। এখন কোনো একটা বস্তুর অবস্থান যদি আমরা বলি যে 2,3 বা 3,2, এই যে একটা বিন্দুর অবস্থান 3,2। এখন কোনো একটা বিন্দুর অবস্থান 3,2 বলতে বোঝায় কি, কার্টেজীয় নির্দেশতন্ত্রে 3,2 বলতে বোঝায় x = 3, মানে এখান থেকে একটা যদি আমি লাইন আঁকি, এটা এক্সের ভ্যালু 3-এ গিয়ে ছেদ করবে, আর এখান থেকে লম্ব আঁকলে সেটা y এর মান যেখানে 2 সেখানে ছেদ করবে। মানে x = 3 আর y = 2 যেখানে গিয়ে মিলিত হচ্ছে সেটা হচ্ছে 3,2 বিন্দু। এবার যদি এই বিন্দুটাকে আমাকে পোলার নির্দেশতন্ত্রে লিখতে হয়, মানে গোলীয় নির্দেশতন্ত্রে, এখানে কেমন হয় না, এখানে থাকবে আমার দুটো বিন্দু। গোলীয় নির্দেশতন্ত্রে বিন্দুকে আঁকা হয় কিভাবে, গোলীয় নির্দেশতন্ত্রে বিন্দুকে লেখা হয় r, থিটা দিয়ে। ধরো এই বিন্দুটার মান হচ্ছে r, থিটা। এর মানে বোঝায় যে মূল বিন্দুকে কেন্দ্র করে r ব্যাসার্ধের আমরা একটা বৃত্ত আঁকব। মূল বিন্দুকে কেন্দ্র করে r ব্যাসার্ধের একটা বৃত্ত এঁকেছি। এই বৃত্তের যে কোনো বিন্দুতে r এর মান কত, r এর মান হচ্ছে 2, মনে করো r এর মান 2। এবারে থিটা মনে করো বলা আছে 30 ডিগ্রি। এবার কি করতে হবে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে একটা লাইন আঁকতে হবে। তা এই লাইনটা হচ্ছে থিটা = 30 ডিগ্রি লাইন, এই লাইনটা হচ্ছে r = 2 লাইন। তাহলে এই লাইনের ওপর প্রত্যেকটা বিন্দুতে থিটা 30 ডিগ্রি। এই গোলকটার, এই বৃত্তটার যে কোনো বিন্দুতে r = 2, এবং যেখানে এরা মিট করেছে অর্থাৎ যে বিন্দুতে এরা একে অপরকে ছেদ করেছে, এই বিন্দুতে r এর মান 2 এবং থিটার মান 30 ডিগ্রি। এইটিকে বলা হচ্ছে আমাদের পোলার নির্দেশতন্ত্র বা গোলীয় নির্দেশতন্ত্র, যে গোলীয় নির্দেশতন্ত্রে একটা বস্তুর অবস্থানকে r, থিটা দিয়ে লেখা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে যদি আমি গোলীয় নির্দেশতন্ত্রের মান জানি তাহলে কি আমি কার্টেজীয় নির্দেশতন্ত্রের মান সেখান থেকে বের করতে পারবো? এর উত্তর হচ্ছে যে হ্যাঁ। যদি আমি গোলীয় নির্দেশতন্ত্রে কোনো একটা বস্তুর অবস্থান জেনে থাকি সেখান থেকে কার্টেজীয় নির্দেশতন্ত্রে মান বের করা সম্ভব। ধরো এই বিন্দুটা, এই বিন্দুতে এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে r, তাই এই বিন্দুটা r, থিটা। আবার ধরো যদি আমি এখান থেকে লাইন আঁকি, ধরো এটা হচ্ছে x, আর এখান থেকে লম্ব আঁকলে এটা হচ্ছে y, তাহলে x, y হয়ে গেল। এবার এদের মধ্যে মান বের করা খুব সহজ। কি করে? দেখো এখানে একটা ত্রিভুজ পেয়েছি, এই ত্রিভুজে ভূমি x, অতিভুজ r, ভূমি বাই অতিভুজ cos থিটা, তাহলে x সমান হবে r cos থিটা, ব্যাস r থিটা থেকে x এর মান পেয়ে গেলাম। একইভাবে লম্ব বাই অতিভুজ sin থিটা, তার মানে y = r sin থিটা। তাহলে এই হচ্ছে ব্যাপার যে r এবং থিটার মান জানা থাকলে আমরা সহজেই x, y বের করতে পারি। আবার দেখো, ধরো x, y দেওয়া আছে, r, থিটা বের করতে হবে, খুবই সহজ। কী করে? এটাকে স্কোয়ার করবো, এটাকে স্কোয়ার করবো, এটাকে স্কোয়ার করলে হবে x স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হবে y স্কোয়ার। শুধু বাদিক করলে হবে না, ডান দিয়েও করতে হবে। এটা হবে r স্কোয়ার cos স্কোয়ার থিটা, তারপর একটা হবে r স্কোয়ার sin স্কোয়ার থিটা। r স্কোয়ার কমন নিলে cos স্কোয়ার থিটা যুক্ত sin স্কোয়ার থিটা। এবার cos স্কোয়ার থিটা যুক্ত sin স্কোয়ার থিটা পড়িয়েছি ম্যাথমেটিক্যাল টুলস অফ ফিজিক্স, সেখানে ছিল এটা = 1 মানে r স্কোয়ার। অতএব r সমান √x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটা একটা পেলাম। আরেকটা লিখতে পারি এখানে tan থিটা সমান y ভাজিত x।
তো যদি আমি ওয়াই এবং এক্সের মান জানি, সেখান থেকে আর বের করবো, এখান থেকে থিটা বের করার জন্য ট্যান থিটা পেয়ে গেলাম, ট্যান থিটা পেলে থিটা পেয়ে যাবো। যদি ট্যান থিটা ইকুয়াল টু 1 পাই, থিটা 45 ডিগ্রি, ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 পাই, থিটা হবে কত 30 ডিগ্রি, ট্যান থিটা ইকুয়াল টু পেলাম মনে করো √3, থিটা হবে 60 ডিগ্রি। আর ট্যান থিটা যদি কোনো জানা জিনিস না থাকে তখন কি হবে, যদি মনে করো পাও ট্যান থিটা সমান 0.12, তখন থিটা কি লিখবো, তখন থিটা লেখার নিয়ম হচ্ছে ট্যান ইনভার্স 0.12, এটাই হবে উত্তর যদি আমার কোনো নির্দিষ্ট মান না পাই। এই হলো আমাদের নির্দেশতন্ত্র। কালকের ক্লাসে আমরা এবার পড়ব বস্তুর একমাত্রিক গতি। তো এরপর থেকে ক্লাসগুলো একমাত্রিক গতি এসে শুরু হবে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই থাকলো, আবার কাল দেখা হচ্ছে।